যত দিন যাচ্ছে ততই কিন্তু পরিধি ছোট হয়ে আসছে বিশ্বকাপে। আপনারা জানেন যে 48 দেশ নিয়ে শুরু হয়েছে এবারে বিশ্বকাপ, কিন্তু দিনে দিনে আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে কয়েকটি দেশের ভাগ্য এবং খুলে যাচ্ছে কয়েকটি দেশের স্বপ্নের দুয়ার। 32তে কিন্তু পৌঁছে গেছে ব্রাজিল। আপনারা জানেন যে সকালে কিন্তু স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সি গ্রুপের ব্রাজিল। দর্শক, আমরা সবকিছু নিয়ে কথা বলবো বিশ্বকাপের। আমার সাথে আছেন বিশেষজ্ঞ জুলফিকার মাহমুদ মিন্টু এবং আমি আপনাদের সাথে আছি শাফায়েত মিদুল। চাইলে আপনারা এই আলোচনায় যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে শেয়ার করতে পারেন। শুরুতেই জুলফিকার মাহমুদ মিন্টু বলতে চাই, সি গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল, আসলে এরকম কি প্রত্যাশা করেছিলেন কিনা যে শেষ পর্যন্ত ব্রাজিলই চ্যাম্পিয়ন হতে যাচ্ছে সি গ্রুপে? আপনি যদি প্রথমেই দেখেন যে গ্রুপের ফার্স্ট ম্যাচটাই ছিল অ্যাকচুয়ালি মরক্কোর সঙ্গে, এবং আপনি জানেন নিশ্চয়ই মানে একই সময় কিন্তু মরক্কো তাদের লাস্ট ম্যাচটা খেলেছে হাইতির সঙ্গে, এবং একটা সময় এটা 2-2 গোলে ড্র ছিল এবং শেষ পর্যন্ত 4-2 গোলে জয়ী হল। এবং ফার্স্ট ম্যাচে ব্রাজিলের খেলা দেখে আসলে মনে হচ্ছিল যে ব্রাজিলের কিছু সমস্যা ছিল। সমস্যাগুলো হচ্ছে যে মানে ব্রাজিলের ট্যাকটিক্যাল অ্যাসপেক্টে সমস্যা, কারণ আমরা তো সবসময় জেনারিক আলোচনা করি, শুধু ফরমেশন, তারপরে ভিনিসিয়াস ভালো খেলতেছে, তারপরে হচ্ছে ওইখানে রাফিনিয়া ভালো করতে পারতেছেন, এগুলি হচ্ছে আপনার মানে সাবজেক্টিভ অ্যানালাইসিস, একটা ওপিনিয়ন বেসড কথা। আর যদি আপনি অবজেক্টিভ অ্যানালাইসিসের দিকে যান, অবজেক্টিভ অ্যানালাইসিসটা হচ্ছে ডেটা এবং ইনফরমেশনের আলোকে আপনাকে কথা বলতে হবে। তাহলে অবজেক্টিভ যদি আপনি চিন্তা করেন, ব্রাজিলের ট্যাকটিক্যাল অ্যাসপেক্টে ফার্স্ট ম্যাচে অ্যাকচুয়ালি ব্রাজিল একটা টিমের ফুটবল ম্যাচে 3টা ফেজ থাকে। একটা হচ্ছে বিল্ড আপ ফেজ, তারপরে বিল্ড আপ ফেজ থেকে বলটা প্রোগ্রেস করা হচ্ছে কনসলিডেশন ফেজে, এবং কনসলিডেশন ফেজ থেকে ইনসিশন ফেজ ইউজ করে ফিনিশিং ফেজে যাওয়া। ফার্স্ট ম্যাচে কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনোভাবেই ছিল না, এবং সেটার কারণটা হচ্ছিল যখন আপনি বিল্ড আপ ফেজে প্রেস করছিল মানে মরক্কো, ব্রাজিলের কাছে সলিউশন ছিল না। সলিউশনটা কেন ছিল না? কারণ আন্ডার প্রেশার যখন অপোনেন্ট আপনাকে প্রেস করবে, তাহলে ওই সিচুয়েশনে আপনাকে বল রিসাইকেল করাটা হচ্ছে খুব জরুরি। তার মানে হচ্ছে বল পজিশনটা রোটেট করা, প্লেয়ারদের অফ দ্য বল মুভমেন্ট, ইভেন যে কত কুইকলি আপনি বলটা সার্কুলেট করতে পারবেন, বিকজ এ ভেরি গুড ফার্স্ট টাচ গিভস ইউ দ্য টাইম অ্যান্ড স্পেস টু অ্যাসেস হোয়াট টু ডু নেক্সট, আইদার পাস, ড্রিবল অর শুট, হোয়াট এভার ইট ইজ। সো এটা হচ্ছিল না, এটা হচ্ছে মেইন ভয়ের কারণ ছিল। ইভেনচুয়ালি ওই ম্যাচে কাসিমিরো কিংবা গুইমারেজ তারাও কিন্তু কমফোর্টেবল ছিল না, অ্যাকসেপ্ট দ্য ভিনি জুনিয়র, তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে আপনি ম্যাচটাকে ড্র করেছেন। ইয়েস, এবং তার পরের ম্যাচটা যদি আমরা আবার দেখি হাইতির সঙ্গে, সেটা কিন্তু একটু ডিফারেন্ট। এবং হাইতির সঙ্গে ম্যাচটাতে অ্যাকচুয়ালি মিডফিল্ড যে কম্পোজিশন সেটাই ছিল গুইমারেজ, তারপরে হচ্ছে পাকেটা এবং হচ্ছে কাসেমিরো। সেখানে আবার কিন্তু মোর কমফোর্টেবল প্লেয়ার্স, তো কোয়ালিটি ডেফিনেটলি ভালো কোয়ালিটি, টপ ক্লাস কোয়ালিটি। কখনো কখনো হয় যে টপ ক্লাস কোয়ালিটিও ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে প্রতিপক্ষের গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজির কারণে অনেক সময় কমফোর্টেবল না। একটা এক্সাম্পল দিই, অস্ট্রিয়ার সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ। আর্জেন্টিনার যে মিডফিল্ড লাইন, আপনি দেখেন থিয়াগো আলমাদার মতো ইয়াং প্লেয়ার, মাঝখানে ম্যাকালিস্টার, এনজো ফার্নান্ডেস, ডিপল। অস্ট্রিয়া কিন্তু হাই প্রেস করে নাই, সবাই ধারণা করছিল হাই প্রেস করবে, কিন্তু কি হলো, সেমি হাই মিডফিল্ড প্রেসিং বলে এটাকে, যে 2-3 প্লেয়ার্স মানে হাই আপ অফ দ্য পিচে যাবে, আবার তারা ড্রপ করে চলে আসবে। এটা হচ্ছে 2014 ওয়ার্ল্ড কাপের ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের অ্যানালাইসিস। ওই সময় অনেকগুলো টিম এটা করেছিল, কারণ ব্রাজিলে অনেক হট অ্যান্ড হিউমিড কন্ডিশন ছিল, যে কন্টিনিউয়াসলি হাই প্রেসিং করা কোনো টিমের পক্ষে সম্ভব না। তো একটা প্ল্যান থাকে যে 5 to 10 minutes উইল গো ফর দ্য হাই প্রেসিং, দেন উইল ড্রপ, উইল ট্রাই টু let them to come into the middle third of the pitch, then we will go for pressing. তাহলে সেমি হাই মিডফিল্ড প্রেসিংয়ের মতো যখন করছিল, আর্জেন্টিনার প্লেয়াররা ফ্রিকুয়েন্টলি বলটা কিন্তু রিসাইকেল করছিল। এটা হচ্ছে ট্যাকটিক্স। অপোজিশন আমাকে প্রেস করবে, আমাকে বল দ্রুত রিসাইকেল করতে হবে। এবং দেখেন আপনি আর্জেন্টিনার ওই ম্যাচে মানে অনেক সময় দেখা গিয়েছে যে আপনার অস্ট্রিয়ান প্লেয়াররা দাঁড়ায় ছিল সেকেন্ড হাফে, আর আসছিল না প্রেস করে, যখন পাচ্ছিল না বল বা ওটাকে স্পয়েল করতে পারছিল না বা রিকভার করতে পারছিল না, ফ্রাস্ট্রেশন আসে। তো ব্রাজিলের কথা আমি বললাম, দে প্লেড ভেরি ওয়েল স্টার্টে, এবং আপনি দেখেন যদি স্কটল্যান্ডের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখি, স্কটল্যান্ড অন্য ম্যাচগুলো যেগুলি খেলেছে 4-4-2 ফরমেশনে, এবং তাদের মেইন একটা ট্যাকটিক্স, এটা হচ্ছে তাদের গেম প্ল্যানের একটা বিরাট অংশ, সেটা হচ্ছে রবার্টসন তাদের ফুল ব্যাকস এবং হচ্ছে ম্যাকগিন লেফট ওয়াইড মিডফিল্ডার। এই দুজন অ্যাকচুয়ালি লিঙ্কড করে খেলাটাকে। এবং আপনি কালকেও দেখেছেন যে ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে ম্যাকগিনের মানে লেফট ফুটেড আউটসুইঙ্গার ক্রস অ্যান্ড ইভেনচুয়ালি বেন্ড্রোয়াক্স ফ্রম দ্য রাইট সাইড
রাইট ফুটের থেকে লেফট ফুটে এনে ইনসুইঙ্গার ডেলিভারি টুয়ার্ডস দ্য প্রাইম স্কোরিং এরিয়া, এবং ম্যাকটমিনি ওইখানের মধ্যে আপনার সেটাতে একটাতে সে কন্ট্যাক্ট করেছিল, সেটা খুব সুন্দরভাবে অ্যাকচুয়ালি অ্যালিসন বেকার ডিল করেছে। এবং ওইখানে শাকল্যান্ড স্ট্রাইকার টল, তো ফিজিক্যালি ডোমিনেন্সটা, এরিয়াল ডোমিনেন্সটা তারা নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু ব্রাজিল যেটা করেছে কালকে, সেটা হচ্ছে যে তাদের যেহেতু এই ম্যাচে জেতা ছাড়া কোনো বিকল্প নেই, কারণ ব্রাজিল এমন একটা গ্রুপের এমন সিচুয়েশনে অ্যাকচুয়ালি তারা যদি এই ম্যাচ হেরে গ্রুপ রানার্স আপ হয়, তাদেরকে খেলতে হবে নেদারল্যান্ডসের সঙ্গে। ইয়াস, চ্যাম্পিয়ন হলে তারা হয়তো পাবে জাপানকে, যদি জাপান গ্রুপ রানার্স আপ হয়। আবার যদি থার্ড হয়, তারা পাবে জার্মানিকে। ক্যান ইউ ইমাজিন দিস থিংস? সো আপনি যখন চ্যাম্পিয়ন হতে চাইবেন, ডেফিনেটলি যে কোনো প্রতিপক্ষই আসুক আপনাকে খেলতে হবে। এখন অ্যাকর্ডিং টু দ্য গ্রুপ এবং ফিকচার এই সিচুয়েশনে পড়ে গেছে। কম্পারেটিভলি যদি আমি আর্জেন্টিনার কথা বলি, আর্জেন্টিনা অনেক দুর্বল দলগুলোকে পাচ্ছে, কিন্তু রাউন্ড অফ 32 এবং সেমিফাইনাল আগে তাদের কোনো আসলে এরকম বাধা নাই, যদি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এটা তাদের গ্রুপের অনুযায়ী, ওই ফিকচার অনুযায়ী তারা পেয়েছে। এখন ব্রাজিল যেটা করেছে কালকে অ্যাকচুয়ালি, যে আপনি দেখেন রাফিনিয়া ইনজুর্ড, হি ওয়াজ নট অ্যাভেলেবল ফর দ্য সিলেকশন। তাহলে ওখানে রায়ানকে খেলিয়েছে, এবং দেখেন রায়ান বোর্নমাউথে খেলে ইংলিশ প্রিমিয়ার লিগে, এবং ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের এবার লিগ টেবিলের পজিশন হচ্ছে 6 নম্বর পজিশন। তো রায়ান ভেরি ইয়াং, এবং আমি বলবো যে ব্রাজিল হাই আপ অফ দ্য পিচে প্রেসিং করছিল অ্যাকচুয়ালি স্কটল্যান্ডকে। আমরা যদি প্রথম দেখি যে গোলের আগ পর্যন্ত আমরা 6-7 ওই প্রথম 6 মিনিট, তখন কিন্তু মনে হয় যে স্কটল্যান্ড আসলে কন্ট্রোলে ছিল বলের কন্ট্রোল। এটা হচ্ছে বিগিনিং। সামটাইমস একটা টিম আপনাকে 4-5 মিনিটস একটু অবজার্ভ করবে, এটা এনি টিম। আচ্ছা, দেখবে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইউর ইন্টেনশন, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তারপরে এটাও ব্রাজিলের একটা গেম প্ল্যান, যে আমরা এখন হাই পেসে প্রেস করব। আপনি দেখেন ভিনিস জুনিয়র 4-3-3 ফরমেশনে, সে কিন্তু লেফট ওয়াইড মিডফিল্ড পজিশনে খেলে। নাম্বার 9-এ থাকার কথা হচ্ছে কুনা, রাইট সাইডে রায়ান। কালকে ভিনিসিয়াস আমি যতটুকু অবজার্ভ করি, তিনি তো লেফটে ছিলেন, তাকে আমি সেন্টারেও দেখেছি, তাকে আমি সব জায়গাতে, তাকে আমি রাইটেও দেখেছি, আবার মাঝে মাঝে তাকে আমি ডিফেন্সেও দেখেছি, সব জায়গাতে তার মুভমেন্ট। কিন্তু এখানে হচ্ছে যখন হাই প্রেস করছিলেন আপনি, রায়ান যেভাবে প্রেস করছিল, প্রেসিংয়ের কারণে কিন্তু বলটা ডিফ্লেক্টেড হয়ে আপনার ভিনি জুনিয়রের কাছাকাছি আসছিল, গোলকিপার বেরোয় আসছিল, ফার্স্ট টাচে এটাকে সে কন্ট্রোলে নিল, গোল করলো। তার মানে হচ্ছে যে আপনি যখন হাই প্রেস করছিলেন, তখনই কিন্তু আসলে প্রবলেমের মধ্যে পড়ছিল স্কটল্যান্ড। তারপরে যদি সেকেন্ড গোলটা বলি আমি, যে গোলটা অ্যাকচুয়ালি ক্যান্সেল করা হয়েছে, এটা কি মনে হয়, এটা আসলে ফাউল না? অনেস্টলি স্পিকিং আমার কাছে মনে হয়েছে অ্যাকর্ডিং টু দ্য ল, মানে ফুটবলের যে লগুলো আছে সেই ল অনুযায়ী, আপনি এটা পরে দেখানো হয়েছে অ্যাকচুয়ালি, যে ভিনি জুনিয়র যখন বলের জন্য যাচ্ছিল, সে তার লেফট ফুটে দিয়েছিল, এবং লেফট ফুটের মধ্যে কিন্তু কিক করেছিল ব্র্যান্ডলি, ইফ আই এম নট রং। এবং এটা আপনি দেখবেন আজকে অনেক পত্রপত্রিকা, বিশেষ করে মানে ইউরোপিয়ান পত্রিকাগুলোতে, ব্রিটিশ ট্যাবলয়েডগুলোতেও, সেখানেও এটা মেনশন করা হয়েছে যে ইট ওয়াজ নট ফাউল। কারণ ওই প্লেয়ার তো কিক করেছে ভিনির পায়ে, ভিনি তো তাকে কোনো রকম ট্যাকল করেনি, সে কিক করে ব্যালেন্স রাখতে পারেনি, পড়ে গেছে। সো অ্যাকচুয়ালি রেফারির ডিসিশন নিয়ে কথা বলাটা আমারও উচিত না, কিন্তু ভার যখন আছে, আপনি এগুলি চেক করলেন, কি চেক করলেন আপনি? দেখেন কার্লোস কুইরোস, এক্সপিরিয়েন্স একজন কোচ, ঘানার, ম্যানচেস্টার ইউনাইটেডে অ্যালেক্স ফার্গুসনের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন, ইরান ন্যাশনাল টিমের হেড কোচ ছিলেন কার্লোস কুইরোস। উনি ঘানা এবং ইংল্যান্ড ম্যাচে কি বলেছিলেন পরে, যে পেনাল্টিটা অ্যাকচুয়ালি ঘানার পাওয়া উচিত ছিল, উনি বলেছিলেন যে ভিআর ঘুমাচ্ছিল অ্যাকচুয়ালি। তো এইখানে আপনি দেখেন, তারপর আরেকটা রায়ান, একটা বল যখন রায়ান নিয়ে যাচ্ছিল, ইট ওয়াজ কর্নার, পরিষ্কার রিপ্লেতে দেখা গিয়েছিল কর্নার, আপনি ভাড়াও জাননি সেটা, আপনি সেটা গোল কিক দিলেন। সো হোয়াট দ্য হেল ইট ওয়াজ। এবং রায়ান এটা নিয়ে উত্তেজিত হয়েছিল, উষ্মা প্রকাশ করেছেন। কিন্তু আপনি আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও কিছু ফাউল হয়েছে, মানে বিভিন্ন সময় সেগুলো আপনি ওভারলুক করে গিয়েছেন রেফারিরা, হুইচ ওয়াজ এক্সেসিভ ফোর্স ইউজ করা হয়েছিল ওইখানে, দ্যাট শুড হ্যাভ বিন রেড কার্ড। মানে আমি যদি ওইভাবে বলি কথাগুলো, কারণ এই লেভেলের এই স্টেজে আপনার জিনিসগুলো আরও, এগুলি কেন করা হয়েছিল ভার, যাতে কোনো টিম কোনোভাবে ডিপ্রাইভ না হয়, সব কিছু যাতে একদম চুল চেরাভাবে দেখা হয়, এবং এখানে যাতে কোনো রকম ম্যানিপুলেশন না হয়। তাহলে তো আপনার আলটিমেটলি তো সেই একই ঘটনাই ঘটতেছে, তো হুইচ ওয়াজ আনইউজুয়াল। বাট আমরা আলোচনার জন্য কথাগুলো বলছি। আমরা যদি একটু মিন্টু ভাই ভিনিসিয়াসের কথা একটু বলি, ভিনিসিয়াস 3 ম্যাচে 4 গোল, আসলে মেসির যদি 5 গোল দেখি, সেখানে ভিনিসিয়াসের 4 গোল, এমবাপ্পের 4 গোল, হল্যান্ডের 4 গোল। আপনি যদি ভিনিসিয়াসের পারফরমেন্সটা একটু আলোচনা করেন, সে কি বলবেন? না, অ্যাবসলিউটলি। কারণ হচ্ছে যে আপনি যদি বলেন যে ব্রাজিলের ফ্রন্ট লাইনে হি ওয়াজ দ্য মেইন প্লেয়ার, বিকজ নেইমার ওয়াজ নট অ্যাভেলেবল বিকজ অফ হিজ ইনজুরি, এবং এখন সিলেকশনে নেইমার এসেছে, এবং একটা স্টেজে তাকে মাঠে নামানো হয়েছে,
10-15 মিনিটসের জন্য অ্যাকচুয়ালি ম্যাচের সঙ্গে তাকে একটু কোপ খাপ করানোর খাইয়ে জন্য, নেওয়ার জন্য। যাতে রাউন্ড অফ 32 মিন্টু তাকে ভাই আমাদের স্টার্ট সাথে করে। একজন দর্শক আছেন, আমরা একটু তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি সাফাই বলছিলাম কলাবাগান থেকে। জি। প্রথমে মিন্টু ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। জি জি। মিন্টু ভাইয়ের আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে উনি খুব গভীরভাবে একটা জিনিস বিশ্লেষণ করতে পারে। এই যে কিছুক্ষণ আগে উনি যে অবজেক্টিভ থিং প্লাস আরেকটা থিম এভাবে যে বুঝাতে পারে, তো ওনার অ্যানালাইসিস গুলা খুবই একদম কি বলবো খুব পারফেক্ট সাইন্টিফিক আর কি, একদম ছকে বাঁধা। তো বাংলাদেশে এরকম অ্যানালাইসিস আসলে একটু কম আছে, যদিও বাংলাদেশে আমি অনেকেই পছন্দ করি। যাই হোক, আমি মূল প্রসঙ্গে যাচ্ছি। সেটা হচ্ছে যে উনি যে প্রথমে বললেন যে ব্রাজিল প্রথম খেলায় সেভাবে প্রেস করতে পারে নাই, কারণ প্রতিপক্ষ ছিল মরক্কো। খুবই স্বাভাবিক, কারণ মরক্কো কম্পারেটিভলি একটু স্ট্রং প্রতিপক্ষ, কিন্তু পরের প্রতিপক্ষ ছিল হাইতি। তো ডেফিনেটলি ব্রাজিলের কাজটা আরো সহজ হবে। তো ব্রাজিল যখন সেকেন্ড রাউন্ডে যাবে তখন কিন্তু নক আউট স্টেজ, যেই আসুক না কেন আমি মনে করি নক আউট স্টেজে সে প্রতিপক্ষগুলো কঠিন। ইভেন জাপান কিন্তু খুব ভালো অপোনেন্ট যদি তারা ব্রাজিলের মোকাবেলা করে। তা আমি ওনার কাছে যে প্রশ্নটা রাখতে যাচ্ছি, সেখানে ব্রাজিল আসলে কতটুকু কিভাবে খেলতে পারবে প্রতিপক্ষ বিবেচনায়। ওকে, আর আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। মিন্টু ভাই যদি উত্তরটা দেন। এখানে আমরা যদি জাপানের খেলা দেখি, জাপান অ্যাকচুয়ালি 3-4-3 ফরমেশনে খেলে। এবং আমরা যদি লাস্ট 2022 ওয়ার্ল্ড কাপও দেখি, জাপানের ফরমেশন কিন্তু 3-4-3 ফরমেশনে ছিল। এবং জাপান তার গ্রুপে জার্মানি এবং স্পেনের মতো দলকে পিছনে খেলে রাউন্ড অফ 16-এ গিয়েছিল। এবং তাদের স্ট্র্যাটেজিটাই হচ্ছে অ্যাকচুয়ালি লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত, যে যখন তারা ডিফেন্স করে তখন তারা 5 ম্যান হয়, যেহেতু 3-4 মিডফিল্ডারের 2 ওয়াইড মিডফিল্ডার, এই দুইজন নিচে নেমে আসে 3 সেন্ট্রাল ব্যাকের সঙ্গে 5 জনের একটা ব্যাকলাইন করে। কম্বিনেশন করে। তাহলে ফ্রন্টে যে 3 আছে, 3 ফরওয়ার্ডের রাইট ওয়ার্ড এবং লেফট ওয়ার্ড মিডফিল্ডার নিচে ড্রপ করে 2টা সেন্ট্রাল মিডফিল্ডারের সঙ্গে 4 ম্যানের একটা মিডফিল্ড লাইন তৈরি করে, এবং নাম্বার 9 নিচে ড্রপ করে চলে আসে এই 4 ম্যানের মিডফিল্ড লাইনের উপরে। তো তাদের মেইন প্ল্যানটাই থাকে অ্যাকচুয়ালি, দে আর ভেরি মাচ ট্রিকি, দে আর ভেরি মাচ, আমি কি বলবো, মোবাইল এবং অ্যাজাইল। সো আফটার গেনিং পজিশন অলওয়েজ তারা চিন্তা করে যে কাউন্টার অ্যাটাকে কীভাবে যাওয়া যায়। সো এটা হচ্ছে তাদের মেইন অস্ত্র। এবং তারা একটা জিনিস হচ্ছে যে লাস্ট হুইসেল না হওয়া পর্যন্ত তারা ফাইট করে। আপনি দেখেন নেদারল্যান্ডসের সঙ্গে প্রত্যেকবার তারা গোল করে কিন্তু পিছিয়ে পড়েছিল গোল খেয়ে, তারপরে কিন্তু রিকভার করেছে, এবং 89 মিনিটে গিয়ে কামাদা গোল করে আবার খেলাটায় 2-2 গোলে ড্র করে। সো তাদের একটা জিনিস হচ্ছে যে পেশেন্স। এবং আমি বলবো যে সাউথ কোরিয়া, যদিও কালকে রাতে সাউথ কোরিয়া অ্যাকচুয়ালি ভালো করতে পারেনি সাউথ আফ্রিকার সঙ্গে, বাট জাপান ট্যাকটিক্যালি ওয়েল ডিসিপ্লিনড, এবং তাদের যে গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি থাকে সেটার ব্যাপারে একেবারে পুরোপুরি একদম স্ট্রিক্ট থাকে। তার মানে 32তে যদি জাপান আসে, তার মানে ব্রাজিলের জন্য আসলে চ্যালেঞ্জটা একটু কঠিন হয়। অফকোর্স চ্যালেঞ্জ হবে। মিন্টু ভাই, আমরা একটা বিরতি যেতে হবে, আমরা বিরতি থেকে এসে আমরা আরো আলোচনা করবো। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ক্লেমন বিয়ন্ড দ্য ছোট্ট একটা বিরতি। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিশ্বকাপে নিয়ে, এবং বিশ্বকাপে কিন্তু ব্রাজিলের যেই ছন্দময় ফুটবলের খোঁজে ছিল দর্শকরা, সেটা হয়তো বা কিছুটা খুঁজে পেয়েছে আজকে স্কটল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে। দর্শক, আমি আপনাদের সাথে আছি শাফাত মিদুল, এবং আমার সাথে আছেন জুলফিকার মাহমুদ মিন্টু, ফুটবল কোচ ও বিশ্লেষক। মিন্টু ভাই, আমরা যেটা বলছিলাম যে আসলে ব্রাজিলের যেই খেলা, যেই যোগবনিত একটা কথা আমরা সবসময় বলি যে বিউটিফুলি ফুটবল প্লেইং, সেই জিনিসটা কি এখন আপনি এই ম্যাচে একটু হলেও দেখতে পেয়েছেন কিনা আসলে? আপনার এটার সঙ্গে আমি যাব একটু পরে। তার আগে একটু যে আগে যেখানে কথাটা ছেড়ে আসছিলাম অ্যাকচুয়ালি, জাপানের সঙ্গে কি করতে পারে ব্রাজিল। ডেফিনেটলি জাপান, দে উইল ট্রাই টু মেক দ্য ডিফেন্সিভ ব্লক, ইন্টেনশন থাকবে কাউন্টার অ্যাটাকিং। ওকে, তাহলে অফকোর্স ব্রাজিলের সেখানে ক্রিয়েটিভিটিটা হচ্ছে খুব জরুরি, এবং ক্রিয়েটিভিটিটা হচ্ছে ডিফেন্সিভ ব্লকের এগেনস্টে খেলতে গেলে আপনার যে ধরনের ট্যাকটিক্স, ব্লক তৈরি করাটা তো একটা ট্যাকটিক্স, একটা স্ট্র্যাটেজি। এবং ব্লক কেন করে? টু লঞ্চ দ্য কাউন্টার অ্যাটাক। সেন্ট্রাল এরিয়াতে যাতে আপনি কম্বিনেশন করতে না পারেন। কোনো টিম হয়তো আপনাকে ওয়াইড লেন ছেড়ে দিবে, যে লেট দেম টু গো ফ্রম দি ওয়াইড এরিয়া, ট্রাই টু ব্রিং দ্য ক্রসেস ফ্রম দি ওয়াইড এরিয়া, উই উইল ডিল ইট, সিম্পল। তাহলে আপনার যে ট্যাকটিক্স, ইউ হ্যাভ টু প্লে অ্যাক্রস দ্য ব্লক অর away from the block, in between the block কি দুটো ব্যাংকের মাঝখানে জায়গা যদি থাকে, if there is any space you have to capitalize that space, or if there is any space behind the backline and the goalkeeper, space যদি থাকে over the block। এবং শুধু ওভার দ্য ব্লক আমি বলছি এখানে, এটা হলো জেনারেল কথাবার্তা। টাইমিং অফ ডেলিভারি,
timing run of the either Ryan or Vinicius Junior, yeah, then you can exploit the space. Then you can create the goal scoring opportunity, which will be the main challenge for the Brazil. Okay. এখন যেটা আসি যে যোগো বনিতা, অ্যাকচুয়ালি আমি একটা জিনিস মানে ভাবি যে যখন লুই ফিলিপ স্কলারি ব্রাজিল টিমের দায়িত্বে ছিলেন, উনি কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন। তো উনি একটা কথা বলেছিলেন দায়িত্ব নেওয়ার পরে যে আমি ওইসব সৌন্দর্য দেখতে চাই না, সৌন্দর্য দিয়ে ফুটবল হবে না, এখন আমার চ্যাম্পিয়নশিপ দরকার। কারণ আমি ভালো খেললাম, সৌন্দর্য দেখাইলাম, কিন্তু দিনের শেষে আমি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে আউট হয়ে চলে আসলাম, লাভ নেই। আই নিড দ্য ট্রফি। সো ওই ডার্টি ফুটবল খেলা আমাকে খেলতে হবে সামটাইমস। আপনি দেখেন তখন কিন্তু কার্লোস ডুঙ্গা অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার ইন্ট্রোডিউস করে উনি। হি ডিড দ্য ডার্টি ওয়ার্ক। ডার্টি ওয়ার্ক মানে কি? অপোনেন্টকে রিকভারি অফ দ্য বল। প্রত্যেকটা মিডফিল্ড পজিশনের প্লেয়ারের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি হলো ইচ অ্যান্ড এভরিবডি, আইদার পাকেটা, ইউসি কালকে পাকেটা কীভাবে স্লাইডিং ট্যাকেল করতেছিল, রিকভারি অফ দ্য বল অন গ্রাউন্ড অ্যান্ড এরিয়াল ডুয়েল অলসো, বিকজ মিডফিল্ডে এভরিবডি হ্যাজ টু কাভার মোর দ্যান 12 কিলোমিটার ডিস্টেন্স নাও ইন এ ডেজ মডার্ন ফুটবলে। 12 কিলোমিটারের উপরে ডিস্টেন্স আপনাকে কাভার করতে হবে, বিকজ ট্রানজিশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। কুইকলি রিস্ট্রাকচারিং টু ডিফেন্ড অর এক্সপ্লয়েটিং দ্য অপোনেন্ট উইথ স্পিড হোয়েন দ্য বল ইজ রিগেইনড। ফুটবল খেলাটা হচ্ছে এখন ট্রানজিশনের খেলা, ইয়া। তাহলে এই যে সৌন্দর্য, দেখতে খুব সুন্দর লাগা ফুটবল, তার চেয়ে জরুরিটা কি? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ নিড দ্য ট্রফি, ওয়ার্ল্ড কাপ। তখনই আলটিমেটলি যে ওই নান্দনিক বা আপনার ম্যাসমারাইজিং ফুটবল যেটাকে আমরা বলি, দৃষ্টিনন্দন খেলা, সেটার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনার এই ফিজিক্যালিটির দিকে যেতে হয়। কারণ ইউরোপিয়ান ফুটবল হলো ফিজিক্যাল খেলা, হ্যাঁ, আফ্রিকানরা তো আরও মোর ফিজিক্যাল। তাহলে ওইখানে আপনাকে ডার্টি ওয়ার্কও করতে হবে। একটা ডার্টি ওয়ার্ক যে কাজটা করে হোল্ডিং মিডফিল্ডার বা অ্যাঙ্কার মিডফিল্ডার বলি যাকে আমরা, যে হি উইল রিকভার দ্য বল অ্যান্ড আফটার রিকভার দ্য বল হি উইল গিভ ইট টু দ্য কাকা or he will give it to the Rivaldo. Now they will do their things because they are the creative player. They will give feed to the Ronaldo, Ravinho, whoever it is. Yeah, ফুটবলটা হচ্ছে ওই রকম। আমরা হয়তো মানে এখন চিন্তা করি যে ওই কনটেক্সটে আপনি 86, 82 ব্রাজিল, ইয়া, দ্যাট ওয়াজ অ্যামেজিং। কিন্তু ওই সময় আপনি দেখেন 86-এ জুনিয়র ওয়াজ দ্য হোল্ডিং মিডফিল্ড পজিশনে, হ্যাঁ। তাহলে তখনও ছিল কিন্তু এগুলি। কিন্তু এখন যেরকম আরও ক্যালকুলেটিভ হয়েছে ফুটবল খেলাটা, মোর ম্যাথমেটিক্যাল খেলা এখন। সো এইখানে আপনাকে ফুটবল মানে এভরি ফ্র্যাকশন অফ সেকেন্ড ডিউরিং দ্য ম্যাচ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখনকার ফুটবলে কোনো টিম আপনাকে আসলে সেন্ট্রাল করিডোরে স্পেস দিবে না। এবং এই যে পার্ক দ্য বাস, এটা ট্রেন্ডটা শুরু হয়েছে কবে থেকে? 2014-18 ওয়ার্ল্ড কাপ থেকে, যে পিছনে সিটব্যাক। বিকজ মোস্ট অফ দ্য টপ ক্লাস টিম ইন ওয়ার্ল্ড ফুটবল যদি আমরা দেখি, দে লাভ টু প্লে উইথ পজিশন বেসড স্টাইল অফ প্লে। পজিশন, ইয়া। আবার এখন হচ্ছে যে নাও ইন ইট ইজ হাই প্রেশার ডিফেন্স অ্যান্ড কাউন্টার অ্যাটাকিং হ্যাজ বিকাম মোর পপুলার। আপনি দেখেন এক সময় গ্রিস চ্যাম্পিয়ন হয়েছিল, ইউরোপ চ্যাম্পিয়ন হয়েছিল, মনে পড়ে? গ্রিস, তারা হোস্ট ছিল, পিছনে বৈশা পার্ক করে এক গোল দিয়ে জিতে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। সো দ্যাট ইজ দেয়ার স্ট্র্যাটেজি। এইভাবে আসলে খেলতে হবে মনে হয় ব্রাজিলের শেষ পর্যন্ত যদি চ্যাম্পিয়ন হতে হয়। অসংখ্য ধন্যবাদ জুলফিকার মাহমুদ মিন্টু। আসলে দর্শক, আমরা শেষ করছি আজকের ক্লেমন বিয়ন্ড গ্যালারি। তবে আজকে কিন্তু 6টা ম্যাচ রয়েছে, যেখানে কিন্তু নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ। শেষ করছি আজকের বিয়ন্ড গ্যালারি।